আমি অন্য ধাতুতে তৈরি। নাটক কম করো প্রিয়। আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে কোনো পরিচিত হবেন না। দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি। কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি দীপক ঘোষের বই, দীপক ঘোষের বই। তো কি আছে এই বইতে, আর এই দীপক ঘোষকে প্রথমে এটা নিয়ে আলোচনা করব, তারপরে শুনবো তার বইতে কি আছে। একটা সারসংক্ষেপ নিয়ে আজকে তোমাদের সামনে নিয়ে আসবো, পরের পার্টটা একটা ভালো করে ডিটেলসে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, এই দীপক ঘোষকে এবং সেই বইতে প্রতিটা পৃষ্ঠায় কি কি লেখা আছে সেটা নিয়ে আলোচনা হবে। তো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পর্দা কা পিছে মে ক্যা হ্যায়? দাঁড়াও দাঁড়াও দিদি, পর্দার পেছনে অনেক কিছুই আছে। তো সেই পর্দার পেছন থেকে অনেক কিছু বেরোবে। আজকে তোমার মিথ্যাচার, তোমার পার্সোনাল জীবন, তোমার সব অতীত আজকে তুলে ধরবো দীপক ঘোষের বই অনুসারে, এবং তোমার কথা অনুযায়ী তুমি যে কতটা মিথ্যাচার করেছো সেটা নিয়েও তুলে ধরবো। তাই পর্দাটা একটু তুমি মেলে রাখো, আমি নিজেই সরিয়ে নেবো। देखा आपने लापरवाही का नतीजा है। তো আমরা আজকে প্রথমে দেখবো যে দীপক ঘোষটাকে। এই দীপক ঘোষ যিনি 2 বছর মাত্র কংগ্রেসে যোগদান করে কংগ্রেসের হয়ে মানুষের কাজ করেছিলেন, এবং তিনি 13 বছর ধরে তৃণমূলের হয়ে তৃণমূলের কাজ করেছেন। তো আজকে আমরা জানবো যে দীপক ঘোষ কেন এত বিরোধী হয়ে গেল, মমতা বিরোধী। তো সে যদি মমতার নামে এত কিছু জেনে থাকতো, তাহলে সে 13 বছর ধরে কেন সবার সামনে আনেনি জিনিসটা? তো তখন সে গুড় খাচ্ছিল, তাই কুঁদোর দিকে ধ্যানটা দেয়নি। যখন গুড় শেষ হয়ে এসেছে, তখন কুঁদোটাকে সাফ করার আশায় সে বসে আছে। তো এখন দীপক ঘোষকে নিয়ে কিছু কথা বলবো। দীপক ঘোষ এমন একজন মানুষ, মমতা ব্যানার্জি তার নিজের ভাইপোকে টিকিট দেবে বলে এক দীপক ঘোষকে টিকিট দেয়নি, তাই দীপক ঘোষ চরম মমতা বিরোধী হয়ে ওঠে এবং এদের সম্পর্কে খুব অবনতি ঘটে। তখন দীপক ঘোষ এই বইগুলো লিখতে শুরু করে। পশ্চিমবঙ্গের ইতিহাসে যদি কোনো মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী থেকে থাকে, তাহলে সেটা মমতা ব্যানার্জি, এবং সব থেকে ব্যর্থ যদি কোনো মুখ্যমন্ত্রী থেকে থাকে, সেটাও মমতা ব্যানার্জি। কারণ উনি ওনার পার্সোনাল জীবনটাকে এত পরিমাণে ঢাকা দিয়ে রেখেছেন, যেটা ওনার দল থেকে বেরানো সোনালী গুহ, দীপক ঘোষ, এরকম আরও অনেকেই যারা মমতা ব্যানার্জির দল থেকে বেরিয়ে আসছে, তারাই মমতার বিরুদ্ধে এরকম করে বলছে। তো সবাই যদি মমতা বিরোধী দল থেকে বেরিয়ে আসে, তো এটা তো একটু মানতে অসুবিধা হচ্ছে না? আবার দিদির কিছু কিছু কথা, সেগুলো নিয়েও আমাদের মনে সন্দেহ জাগবে। যেমন দিদির জন্ম নিয়ে বা বয়স নিয়ে দিদিকে যদি জিজ্ঞাসা করা হয়, তখন দিদি বলে যে আমার জন্ম হয়নি। আবার দিদি জন্মদিন একটা ডেটে পালন করে, আবার দিদির জন্ম হয়েছে আরেকটা ডেটে, আবার বার্থ সার্টিফিকেটেও আরেকটা ডেট আছে। তো এখানটায় মেন যে জিনিসটা জানার আছে, সেটা হচ্ছে এর অ্যাকচুয়াল যে সত্যিটা, মানে আসল যে জন্মটা বা জন্ম কথাটা, সেটা নিয়ে মানুষের মনে সংশয় কিন্তু মমতা ব্যানার্জি নিজেই সৃষ্টি করেছেন, পাবলিক কিন্তু সৃষ্টি করেনি। শুধু পড়াশোনা করলে ভালো মানুষ হওয়া যায় না, পড়াশোনার সাথে মনটাকে ভালো করতে হয়, হৃদয়টাকে ভালো করতে হয়, মনটাকে মুক্ত করতে হয়, আকাশের মতো বড় মন করতে হয়। মমতা ব্যানার্জির যে জন্ম নিয়ে সংশয় থাকলেও ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো রকম কোনো সংশয় নেই। তিনি কখন বলেন তিনি হচ্ছেন বিএড করেছেন, তিনি ডিএলএড করেছেন, তিনি ডিএড করেছেন, এবং তিনি এলএলবিও করেছেন, কারণ ওনাদের সময় নাকি একসাথে সব কিছু করা যেত। মমতা ব্যানার্জি এগুলোও মানুষের সামনে তুলে ধরেছেন। তিনি এতটা পরিমাণে পারদর্শী ছিলেন, পড়াশোনাতে এত পরিমাণ ভালো ছিলেন। কিন্তু এখানটায় আরেকটা বড় প্রশ্ন আছে যে মমতা ব্যানার্জি নাকি তার জন্মের সার্টিফিকেট ঠিক ছিল না। তো তিনি কোন বছর যে মাধ্যমিক দিয়েছেন, কোন বছর উচ্চ মাধ্যমিক দিয়েছেন, সেটা তার মনে নেই, বা উনি বলতেই পারবেন না তার বয়সের সাথে কোনটা কি হয়েছিল। তাহলে এখানটা একটাই প্রশ্ন যে এই যে মমতা ব্যানার্জির যে শিক্ষাগত যোগ্যতা বা তার যে সার্টিফিকেটগুলো, ওগুলোও কি ওনার মনে নেই যে কোথায় রেখেছেন উনি? তো ওই সার্টিফিকেটগুলো সবার সামনে প্রকাশ করুন, দিলেই না দীপক ঘোষের মুখে জুতোর বাড়ি পড়বে? আপনিই তো প্রকাশ করছেন না, তাই নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেন যে তার আদি জন্মস্থান হচ্ছে কালীঘাটে, যেখানটায় আমাদের মায়ের জন্ম বা মায়ের মন্দির আছে। তো সেখানটায় একবার বলেন, আবার কখনো কখনো তিনি বলেন যে তার বোলপুরের জন্ম, বোলপুরের কোনো একটা প্রত্যন্ত গ্রামে। তো এখানটায় মমতা ব্যানার্জি তার নিজের যে পার্সোনাল জীবনটাকে এত পরিমাণ তিনি সাসপেন্সের মধ্যে রেখেছেন যে একটা মানুষ সানডে সাসপেন্স দেখে তার আদি অন্তটাও বুঝে নিতে পারবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জীবনী, এই জীবনী সম্পর্কে যত সাসপেন্স আছে, এ তার মৃত্যুর পরেও উদ্ধার করা সম্ভব নয়। কারণ এইরকম একজন পদ মহিলা, যিনি আমাদের পশ্চিমবঙ্গের জীবনের একটা শেষ অধ্যায়ে নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গটাকে, তো তাই এই মহিলার সাথে মুখ লেগে আমরা পারবো না, তাই আমরা জিজ্ঞাসাও করতে চাই না। যখন সাগরদিঘি নির্বাচনে কৌস্তব বাগচি তিনি যখন জেতেন বা জিতে আসেন, তিনি তখন দীপক ঘোষের বইগুলোর একটা কপি বার করেছিলেন, সেগুলো বাজারে জনসমক্ষে সবার মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু আমাদের দয়াময়ী মমতাময়ী দিদি, তিনি সে বইগুলোর বিরোধিতা করেন এবং সেই কৌস্তব বাগচিকে তিনি অ্যারেস্ট করেছিলেন। তো আমাদের দিদি এতটা দয়াময়ী যে তিনি সেই বইগুলোকে ব্যান করতে পারেননি, কিন্তু সে বইগুলোকে যে বার করতে চেয়েছিল তাকে অ্যারেস্ট করেছিলেন।
করেছিলেন, মানে এখানটায় হচ্ছে কি মশা মারতে গিয়ে কামান দাগা হয়েছিল। তো সেই বইয়ের সব কপি কিন্তু ইন্টারনেটে পুরোটাই ছড়িয়ে গেছে। তো বইগুলোকে উদ্ধার করা কখনো কোনোদিন সম্ভব নয়, সবার ফোনে ফোনে চলে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কর্মসংস্থান নিয়ে সেখানটায়ও তিনি অনেক রকমের মিথ্যা কথা, মিথ্যাচার এগুলো সব বলেছেন। কারণ কখনো কখনো তিনি বলেছেন যে তার বাবা ছিলেন একজন দিনমজুর, তারা দিন আনতেন দিন খেতেন, ঘরে 4 ভাই বোন, এবারে কে কি খাবে কে কি পরবে, ঘরে তেল কেনার টাকা ছিল না, ঘরে জলও কিনে খেতে হতো, মানে পড়াবে কি করে, অনেক কষ্ট করে সে পড়েছে। বিভিন্ন রকমের একটা দারিদ্রতার মধ্য দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে গেছে। তো মমতা ব্যানার্জি কখনো আবার বলেছিলেন যে তার বাবা হচ্ছেন ছোটোখাটো একজন ব্যবসাদার ছিলেন। তো তার বাবা অ্যাকচুয়ালি যে দিনমজুরের কাজ করতেন নাকি ব্যবসা করতেন, একটা মানুষ যে দুটো কাজ একসাথে কী করে করতেন সেটা নিয়েও মানুষের সন্দেহ আছে। তো দিনের বেলা হয়তো তিনি কাজ করতেন কারণ তিনি দিনমজুর, রাতের বেলা হয়তো ব্যবসা করতেন। এবার সেই ব্যবসাটা বৈধ নাকি অবৈধ সেটাও জানার অধিকার সাধারণ মানুষের আছে। তো এগুলো কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, এগুলো আমরা বলছি না, এগুলো মুখ্যমন্ত্রী নিজেই আমাদেরকে বলেছেন। হায় রে ভগবান, বইটা তো ব্যানও হয়নি বা অন্য কোনোভাবে বইয়ের কোনো অংশও ব্যান করা হয়নি। বইটা নিয়ে একটা মামলা মমতা ব্যানার্জির সেই সময়ের জেনারেল সেক্রেটারি মুকুল রায় হাইকোর্টে করেছিল। এটা হচ্ছে মানহানির মামলা, সিভিল স্যুট, এবং সেটা 1.5 কোটি টাকা ক্ষতিপূরণ আমার কাছে চেয়ে 71ভাবে আমি তাকে অপমান করেছি, 71টা ধারা সেইগুলো বলে সেই মামলা হয়েছিল। তো এই দীপক ঘোষ কোনো একটা সাধারণ মানুষ ছিলেন না, উনি একজন আইএএস অফিসার ছিলেন যিনি প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন এবং তিনি আইএএস এর পরীক্ষা দিয়ে পাস করে তিনি কালেক্টর পদেও কাজ করেছেন। তাই তিনি এতটা মূর্খামির কাজ করবেন না বা একজন মূর্খ মানুষের সাথে তিনি মুখ লাগাতে যাবেন না। তো তিনি যথেষ্ট প্রমাণ নিয়েই হয়তো বইগুলো লিখেছিলেন। তো এই যে দীপক ঘোষ তিনি তৃণমূলের সাথে সিঙ্গুর আন্দোলনের সময় অংশগ্রহণ করেছিলেন। তো মমতা ব্যানার্জির অনশন সম্পর্কে আমরা শুনেছি 26 দিন নাকি উনি জল না খেয়ে অনশন করেছিলেন। কৃষকদের জন্য আমি 26 দিন অনশন করেছি। তো পৃথিবীতে কোনো এরকম মানুষ নেই যিনি 26 দিন পর্যন্ত জল না খেয়ে থাকতে পারবেন। তো এইরকম করে মমতা ব্যানার্জি মানুষকে এতটা পরিমাণে বোকা বানিয়েছিলেন। এখানটায় তার আন্দোলন সম্পর্কে দীপক ঘোষ উনি বলেছেন যে মুখ্যমন্ত্রী সামনেরটায় শুয়ে থাকতো, পেছন দিকে গিয়ে কলা, ডিম, পাউরুটি, দুধ, তারপর চকলেট এইসবই খেত। তো বাইরে থেকে মমতা ব্যানার্জি নাটক করে যে কতটা এক্সপার্ট সেটা দীপক ঘোষের বই না থাকলে মানুষ বুঝতে পারতো। কারণ মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন যে তিনি 26 দিন অনশন করে তিনি এই সিঙ্গুর আন্দোলনটাকে বন্ধ করেছিলেন। তো একটা কথা এখানটায় বলতে চাই যে আর কত নাটক দেখবে পশ্চিমবঙ্গের মানুষ। তোমাদের যে ফ্যামিলিটা সেটা তো হচ্ছে রবি ঘোষের ফ্যামিলির থেকেও আরও খারাপ ফ্যামিলি। তোমাদের যে ফ্যামিলি, এই ফ্যামিলির ভেতরে যে আরও কত কত সত্য লুকিয়ে আছে, যারা তোমাদের সাথে থাকে বা যারা তোমাদের সাথে কাজ করে তারাই বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। তো এই মানুষগুলো তো তোমার ছায়াসঙ্গী হয়েছিল, এই মানুষগুলো তো তোমার সাথে সাথে ছিল। এই মানুষটা না হয় তোমার পার্সোনাল কিছু জানতে পারবে না, সোনালী গুহ যে তোমার উত্থান থেকে পতন পর্যন্ত প্রতিটা পদক্ষেপে তোমার সাথে ছিল, সেই মানুষটা পর্যন্ত বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় যদি সে বলে তাহলে আর মানুষ কোনোদিন অভিষেককে ভোট দেবে না। বা মমতা ব্যানার্জি সম্পর্কে যে সে যদি সব কিছু বলে দেয় তাহলে মমতা ব্যানার্জিকে মানুষ কোনোদিনও ভোট দেবে না। আমি শুধু একটা কথা ভাবি যে সে যদি কোনোদিনও মুখ ফসকে তার বেরিয়ে যায়, সে তার প্রাণটা ফিরে পাবে কিনা সেটাও একটু জানার বিষয় আছে। তাই না বলেছে বেঁচে গেছে, বললে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যেত। দেখো যতদিন না তৃণমূল কংগ্রেসটা ক্ষমতায় এসেছিল, যতদিন না পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একটা পেছনে একটা স্ট্যাম্প ছিল, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এলো তখন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কী করলেন, তার যত ছায়াসঙ্গী ছিল, যারা বিপদে আপদে মুখ্যমন্ত্রীর পাশে থাকতো, যারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসতো, যারা চেয়েছিল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিছু করুক, আর ধীরে ধীরে তাদেরকে তিনি ঝেড়ে ফেলতে শুরু করলেন। তো প্রথমেই ঝেড়ে ফেলেছিলেন এই দীপক ঘোষকে, দ্বিতীয় ঝেড়ে ফেলেছিলেন সোনালী গুহকে, কারণ এরা হচ্ছে দিদির ছায়াসঙ্গী ছিল। তো এরা হচ্ছে অভিষেকের গলার কাঁটা হয়ে উঠেছিল, তাই তিনি এদেরকে সব তার দল থেকে বহিষ্কার করেছিলেন। আরও একটা বড় প্রশ্ন হচ্ছে যিনি কিষাণজি ছিলেন। তো এই কিষাণজি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইকে করে নিয়ে ঘুরতেন, বিভিন্ন রকম কার্যকলাপ করতেন, বিভিন্ন রকমের রাজনৈতিক কর্মকাণ্ড করে বেড়াতেন কিষাণজির সাথে। এই কিষাণজি যখন মমতা ব্যানার্জি দেখছে যে ক্ষমতায় আসার জন্য কিষাণজির সাথে তার একটা মতবিরোধ চলছে, তো তখন মমতা ব্যানার্জি কিষাণজিকে কোথায় গায়েব করে দিলেন বা এনকাউন্টারে শেষ করিয়ে দিলেন। এই কিষাণজির ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত টাকা ছিল সেটা নাকি মমতা ব্যানার্জি উনি নাকি পুরো টাকাটাই গায়েব করে দিয়েছেন। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যায় কি, যে মমতা ব্যানার্জি তিনি এতটাই দয়াময়ী যে তার সাথে সাথে যারা উঠেছিল সবকটাকে তিনি ছেঁড়ে ফেলে দিয়েছেন, কারণ ওরা যদি পরে নিজের ব্যাটার জায়গাটা দখল করতে আসে তাই তিনি একটুখানি প্রবলেমের মধ্যে পড়ে যাবেন, তাই এটা করতে বাধ্য হয়েছেন। এটা করতে তার মন চায়নি, তিনি বাধ্য হয়ে করেছেন।
এই বইগুলোতে আরও বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী যে বাড়িটাতে থাকেন সেই বাড়িটা একটা নাকি ভাড়া বাড়ি ছিল। তো মুখ্যমন্ত্রীর বাবা মা এসে ওই বাড়িটাতে থাকতে শুরু করেন। তারপর যখন মুখ্যমন্ত্রী একটু বড় হলেন, তিনি যখন আমাদের রাজ্যের ক্ষমতায় এলেন, তখন নাকি মুখ্যমন্ত্রী তার সেই বাড়িটা পুলিশ দিয়ে জোর করিয়ে জবরদখল করে তিনি নাকি ওখানে বসবাস শুরু করলেন। এরকম অভিযোগ তার পেছনে উঠেছে। এবার এমন একটা অভিযোগ আসছে যে অভিযোগগুলোকে যে তুমি মিথ্যে বলে প্রমাণ করতে পারবে, ওইরকম তোমরা মিথ্যে বলে কখনোই প্রমাণ করার চেষ্টাই করনি। তোমরা শুধু একটা কাজ করে গেছো, এই বইগুলোকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছো। তোমাদের নেতা কর্মী এদেরকে দিয়ে তুমি বইগুলোকে নষ্ট করতে চেয়েছো। এই বইগুলোর উপরে কোনো রকম কোনো নিষেধাজ্ঞাও জারি হয়নি, ওর বিরুদ্ধে কোনো মানহানির মামলাও হয়নি, কিছুই হয়নি, খালি ওই বইগুলোকে পোড়ানো হয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে তোমার মধ্যে তাহলে কোনো কিছু ভুল আছে, তাই তুমি ওকে এখনো পর্যন্ত ছেড়ে রেখেছো। নাহলে তোমার নামে যদি কেউ কোনো কিছু বলতো, তুমি কি তাকে ছাড়তে? এবছরে আমরা 10,000 করেই চালু করেছি অলরেডি, এবং একদিনে বুঝতে পাচ্ছেন শুধু কথা বলা নয়, 79 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে গেল, এবং আমরা ক্ষেত মজদুরদেরও দিই। এটা একটা দৃষ্টান্ত স্বরূপ। কৃষকদের জন্য আমি 26 দিন অনশন করেছি যে কৃষকদের জমি কেড়ে নেওয়া চলবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপির কৃষক বিরোধী যে মনোভাব, তার বিরুদ্ধে যে লড়াই হয়েছে দেশে, আমি সর্বপ্রথম তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমাদের এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো সরাসরি কোনো অভিযোগ আছে এইরকম কিন্তু কোনো প্রমাণ হয়নি, কারণ উনি এমন একজন মানুষ, তার মানসিকতাটা এতটাই তীব্র আর তীক্ষ্ণ যে তিনি যখন কোনো দোষ করবেন বা ভুল করবেন, সেই দোষ করার পরেই তিনি তার প্রমাণ লোপাটের চেষ্টা করবেন। আমরা অনেক কিছুতে দেখেছি যে তিনি প্রমাণ লোপাটের জন্য সব কিছু করতে পারেন। রাজীব কুমারকে যখন ইডি তলব করে, তখন মমতা ব্যানার্জি রাস্তায় বসে পড়েছিলেন যে আমি রাজীবকে যেতে দেবো না। আমরা সবাই বাইরে থেকে কালীঘাটের বাড়িটাকে টালির ছাদ বলে আমরা ওটাকে দেখে থাকি আর ভেবে থাকি যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতটা পরিমাণে কষ্টে আছেন। কিন্তু দীপক ঘোষের বইটা যদি আমরা না পড়তাম তাহলে বুঝতে পারতাম না যে সে টালির চালের পেছনের যে অংশটা, ওইটার ভেতরে কতটা পরিমাণে বিলাসিতা আছে। আর এই বিলাসিতা সাধারণ মানুষেরও চোখে পড়ে, কিন্তু সাধারণ মানুষ তো 500,000 টাকার লোভে তাদের চোখে নেওয়া হয়েছে, তারা দেখতে পায় না। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ, এরা হচ্ছে ভাতার লোভে বিক্রি হয়ে গেছে। একটা মানুষ, এমন একজন মানুষ, তার জুতোতে কোনোদিন নোংরা হয় না, আর ওনার যে সাদা শাড়ি ওটা কোনোদিনও ফিকে পড়ে না। তো আমাদের মুখ্যমন্ত্রী তিনি এমন কি ফর্মুলা ব্যবহার করেন তার জুতো এবং জামা ধোয়ার জন্য, যার জন্য তার জুতোতে এতটুকু পরিমাণ কোনোদিন নোংরাই লাগে না। তো এর থেকে বোঝা যায় যে একটা মানুষ একবার কোনো কিছু করার পরে দ্বিতীয়বার আর না পড়লে সেটা সেই রকমই হয়। তো এখানটায় তার বিলাসিতার প্রমাণ পাওয়া গেছে, প্রচুর পরিমাণে বিলাসী উনি। আর এত বিলাসিতা মানুষ করতে পারে, সেটা উনাকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আপনারা আমায় কথা দিতে পারেন, কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই। এবার রাজনীতি নিয়ে আসি। পশ্চিমবঙ্গে যখন যখন ভোট এসছে, তখন তখন আমাদের মুখ্যমন্ত্রী তিনি একটা পা ভাঙবেন, নাহলে হাত ভাঙবেন, নাহলে ওনার মাথা ফাটবে, কিছু একটা করে উনি সিম্প্যাথি আদায় করে মানুষের থেকে ভোটটা নেওয়ার জন্য উনি সব কিছু করতে পারেন। কারণ ওনার পা যেটা ভেঙেছিল, সেটা অনেকেই ক্যামেরা করে দেখিয়েছিল যে ওনার যেই পাটা ভেঙেছিল সেই পাটা নাড়িয়ে নাড়িয়ে উনি কথা বলছেন। তারপরে ওনার যে মাথা ফেটেছিল, মাথাটার এই সাইডে ব্যান্ডেড ছিল, তারপরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমরা দেখলাম এই সাইডে আবার ব্যান্ডেড চলে এলো। তো এখানটায় মুখ্যমন্ত্রী যে কত পরিমাণে মানুষকে ঠকায় ও কত পরিমাণে মিথ্যে কথা বলে, তো এই বইগুলো না বেরোলেও মানুষ কিন্তু বুঝতে পারতো। মানুষ বোঝার চেষ্টাই করেনি, কারণ তারা 500 টাকা 1000 টাকা পেয়ে অনেক সুখে আছে। তো ওরা কেন বলতে যাবে, ওদের কি দায় পড়ে গেছে? তো এই বইটা নিয়ে আমি অনেক কিছু আলোচনা করব পরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পরের পার্ট দেখতে চাইলে তোমরা একটু কমেন্টে জানাও যে কেমন করে দেখতে চাইছো। বইয়ের পৃষ্ঠা সংখ্যা হিসাব করে বলবো নাকি আলাদা আলাদা করে বলবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।